প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আরেকটি ক্লাস নিয়ে আজকে আবার আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, চাহিদার স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা চাহিদা আসলে অনেকগুলো বিভিন্ন চলক আছে, সবগুলো চলকেরই আমরা স্থিতিস্থাপকতা বের করতে পারি। কিন্তু যেহেতু আমরা আমাদের এই চ্যাপ্টারটা চাহিদা নিয়ে মূলত, সেই হিসেবে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আজকে আলোচনা করব। এখন প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা কি। তো স্থিতিস্থাপকতা বলতে আসলে আমরা যখন এর আগের ক্লাসগুলোতে আমরা অপেক্ষকের যে ক্লাসটা করেছিলাম, সেখানে অপেক্ষক ছিল কি, স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতার একটা সম্পর্ক, সেই সম্পর্কটা দিয়ে আমরা অপেক্ষকটাকে বুঝিয়েছিলাম। তো আমরা সেখানে বিভিন্ন যখন ইকুয়েশনগুলো দিয়ে আমরা চাহিদা রেখা আঁকছি বা এরকম কাজগুলো করছিলাম, তখন একটা কাজ করছিলাম যে স্বাধীন চলকের যে পরিবর্তন হচ্ছিল তার ফলে অধীন চলকের যে পরিবর্তন হচ্ছে সেটা দিয়ে কিন্তু আমরা যেমন চাহিদা রেখার ক্ষেত্রে চাহিদা রেখাটা এঁকেছিলাম। তোমাদের কতটুকু মনে আছে আমি জানি না। যেমন ধরো আমরা যখন আমরা ধরে নিয়েছিলাম যে ডি ইজ এ ফাংশন অফ পি, মানে চাহিদা দামের অপেক্ষক, তখন দাম ছিল স্বাধীন চলক এবং ডি ছিল অধীন চলক। দামগুলো যখন চেঞ্জ হচ্ছিল তখন আমরা সেই মতো করে চাহিদা চেঞ্জ হচ্ছিল, এবং সেটাকে যখন আমরা সূচিতে দেখালাম এবং তারপর সেটা থেকে আমরা চাহিদা রেখা এঁকেছিলাম। তো ব্যাপারটা ছিল এরকম যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে আমাদের অধীন চলকের পরিবর্তনগুলো হচ্ছিল। এখন এই যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা নিয়েই কিন্তু স্থিতিস্থাপকতা আরেকটু স্পেসিফিক্যালি আলোচনা করে। তাহলে আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞা ভেবে দিতে পারি যে স্বাধীন চলকের আপেক্ষিক যে পরিবর্তন বা শতাংশিক যে পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের যে অনুপাত বা মাত্রা, এই জিনিসটাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা। আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে আচ্ছা, একটু বইয়ের সংজ্ঞাটাই বলি, তাহলে তোমাদের জন্য হয়তো বুঝতে আরেকটু সুবিধা হবে। কোনো অপেক্ষকের স্বাধীন চলকসমূহের মধ্যে অপরাপর চলক স্থির থেকে কোনো একটি স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের অনুপাত বা হার বা মাত্রাকে স্থিতিস্থাপকতা বলে। কি বলেছে দেখো, কোনো একটা অপেক্ষক, সেখানে যে স্বাধীন চলকগুলো আছে, অনেকগুলো স্বাধীন চলক আছে, আমরা কিন্তু এর আগেও বলেছিলাম যে একটা অপেক্ষকের ক্ষেত্রে অনেকগুলো স্বাধীন চলক থাকে। আমরা চাহিদা রেখার ক্ষেত্রে সিম্পলিসিটির জন্য অনেকগুলো স্বাধীন চলক থেকে একটা স্বাধীন চলককে সিলেক্ট করেছিলাম। তো আর বাকিগুলোকে কি করেছিলাম, বাকিগুলোকে আমরা ধরে নিয়েছিলাম যে সেগুলো অপরিবর্তিত রয়েছে। তো ঠিক সেই কথাটা এখানে বলছে যে কোনো অপেক্ষকের স্বাধীন চলক সমূহের মধ্যে অপরাপর চলকগুলো স্থির থাকা সাপেক্ষে, মানে আমরা স্বাধীন চলক অনেকগুলো আছে, সেগুলোর মধ্যে অন্যান্য চলকগুলো স্থির থেকে কোনো একটি স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে যে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, তাহলে দুটোর পরিবর্তনের ফলে আমরা একটা মাত্রা বা একটা অনুপাত পাবো। সেই জিনিসটাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটু আগেই বললাম যে এই স্থিতিস্থাপকতা আসলে বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। আয়ের ক্ষেত্রে হয়, চাহিদার ক্ষেত্রে হয়। তো আমরা যেহেতু এইটা আমাদের চাহিদার চ্যাপ্টার, সেই হিসেবে আমরা আজকে চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করছি। তো চাহিদার স্থিতিস্থাপকতা জিনিসটা তাহলে কি চাহিদার ক্ষেত্রে? চাহিদার ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি ঠিক আগের মতো করেই যে সংজ্ঞাটা দিলাম, আমরা বলেছিলাম কোনো অপেক্ষকে। তো এক্ষেত্রে কি হবে, চাহিদা অপেক্ষকে। চাহিদা অপেক্ষকে যে স্বাধীন চলকগুলো রয়েছে, সেই স্বাধীন চলকগুলোর মধ্যে আমরা যদি সবগুলো স্বাধীন চলককে, মানে একটাকে বাদ দিয়ে বাকি সবগুলোকে যদি আমরা অপরিবর্তিত ধরে নেই, তাহলে একটা স্বাধীন চলক যেটাকে বাদ দিলাম সেটা কোনটা, সেটা হচ্ছে দাম। তাহলে দামের আপেক্ষিক পরিবর্তনের বা শতাংশিক পরিবর্তনের ফলে যদি চাহিদার, এখানে অধীন চলক কোনটা, চাহিদা, খেয়াল করে দেখো এখানে দামের দাম কেন বললাম, কারণ দাম হচ্ছে স্বাধীন চলক। দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়, তাহলে যার ফলে হয় সে স্বাধীন চলক, আর যেটা পরিবর্তিত হয় সেটা হচ্ছে অধীন চলক। এগুলো আমাদের আগের ক্লাসের পড়া। তাহলে এখানে আমাদের দামের বলেছে কি স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, তাহলে স্বাধীন চলক কোনটা, দাম। তাহলে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হবে। এই চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে অধীন চলক কোনটা, চাহিদা।
তাহলে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের মাত্রা বা অনুপাত, এই যে আমি উপরে একটা মান পাবো নিচে একটা মান পাবো, তুমি মাত্রাটা হয়তো অত ভালো বুঝতে না পারলেও অনুপাতটা তোমরা সবাই বুঝবে আমি আশা করছি, যে একটা যদি উপরে থাকে একটা যদি নিচে থাকে, তাহলে আমরা এই জিনিসটাকে অনুপাত বলি। এই অনুপাতটাকে আমরা বলছি তোমার চাহিদার স্থিতিস্থাপকতা। ঠিক আছে? তো এখন চাহিদার স্থিতিস্থাপকতা আসলে আবার এগুলোর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। যেমন ধরো এই যে আমি তোমাদেরকে এখন যেটা বললাম যে দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন হয়, সেটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। আসলে এটাকে ঠিক চাহিদার স্থিতিস্থাপকতা আমরা বলি না, এটাকে আমরা স্পেসিফিক্যালি যদি বলতে যাই তাহলে আমরা বলবো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। হ্যাঁ, তো এখন এটা আমরা এখানে বিবেচনা করেছি দামকে স্বাধীন চলক হিসেবে। আমরা চাইলে কিন্তু আয়কেও স্বাধীন চলক হিসেবে বিবেচনা করতে পারি। আমরা ধরে নিচ্ছি যে দামটা সবচেয়ে বেশি প্রভাবিত করে, সেই হিসেবে আমরা দামটাকে ধরে নিয়ে বাকিগুলোকে অপরিবর্তিত ধরে নিই, কিন্তু এটা নাও হতে পারে। আমরা গত ক্লাসে চাহিদার সংকোচন প্রসারণ নিয়ে যখন কথা বলেছিলাম, হ্রাসবৃদ্ধি নিয়ে, তখন আমরা এটা বলেছিলাম যে এমনও হতে পারে যে আয়টা চেঞ্জ হয়ে গেল, বা এমন হতে পারে যে জলবায়ু পরিবর্তনের কারণে চাহিদা পরিবর্তন হচ্ছে, যে এখন শীতকাল, এখন কম্বলের চাহিদা বেড়ে গিয়েছে। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো অনেক সময় হতে পারে। তো সেই হিসেবে আমরা যদি দামের পরিবর্তনে, আমরা দামটাকে যদি বিবেচনা করি, দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন, সেই ক্ষেত্রে এটা হবে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আর যদি আমরা আয়কে বিবেচনা করি স্বাধীন চলক হিসেবে, এমন যদি হয় যে আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, তার অনুপাত বা মাত্রাকে আমরা তাহলে কি বলবো? আমরা বলবো এটা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? যে মানে তুমি যে চলকটাকে বিবেচনা করবে সেটার উপর ডিপেন্ড করে আসলে এটার নামটাকে আমরা আইডেন্টিফাই করছি। তো সচরাচর যেটা হয় আসলে চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে, যেহেতু দামটা সবচেয়ে বেশি প্রভাবিত করে, তো আমরা আসলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে, বা চাহিদার স্থিতিস্থাপকতা বলতে চাহিদার দাম স্থিতিস্থাপকতাকেই বুঝিয়ে থাকি নর্মালি। মানে কেউ যদি তোমাকে বলে যে চাহিদার স্থিতিস্থাপকতা বলতে তুমি কি বুঝো, তখন তুমি হয়তো একটু কনফিউজ হয়ে যাবে যে আমি কোনটা বলবো। তুমি নির্দ্বিধায় তখন চাহিদার দাম স্থিতিস্থাপকতাকেই আইডেন্টিফাই করবে। মানে তোমার প্রশ্নে যদি এরকম আসে কখনো যে চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কি বুঝো, তুমি দুইবার চিন্তা করার দরকার নাই, তুমি ওটাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতাটাকেই মূলত আমরা চাহিদার স্থিতিস্থাপকতা হিসেবে ধরে থাকি। তো বাকিগুলো আছে, মানে বাকিগুলো যেহেতু ভূমিকাটা কম, সেই হিসেবে আমরা আসলে ওগুলোর নাম দিয়েই সূচিত করি। কিন্তু দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে অনেক সময় দাম কথাটা না লিখলেও, মানে আমরা মানে ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে আমরা এগুলোকে বুঝে নিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তো এখন এই স্থিতিস্থাপকতা নির্ণয়ের একটা সূত্র আছে। আমি কিভাবে এটা বুঝবো? এই যে একটু কঠিন করে কথাটা বললাম, আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে, হ্যাঁ, আবার আরেকটার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হবে, তারপরে এই দুয়ের মাত্রা। হ্যাঁ, টার্মসগুলো একটু হয়তো অনেকের কাছে একটু জটিল বা একটু কঠিন মনে হবে, বা একটু পেঁচানো মনে হতে পারে। তো এই পেঁচানোটা এখন সমাধান করার জন্য আমরা কি করব? একটা সূত্রে চলে যাব, একদম সরাসরি। আমরা যখন সূত্রটা পেয়ে যাব, আমাদের আর এত কিছু চিন্তা করার দরকার নাই। আমরা যখন স্থিতিস্থাপকতা নিয়ে কাজ করব, আমরা সরাসরি সূত্র বসিয়ে কাজ করব। তাহলে আমাদের আর এত মাথা খারাপ হবে না আশা করছি। তো যাই হোক, আমরা সূত্রে চলে যাচ্ছি। কিভাবে আমরা সূত্রটা আইডেন্টিফাই করব ওটা একটু দেখো তোমরা। আমরা যদি চাহিদার স্থিতিস্থাপকতা, আমরা যেহেতু আমার বোর্ড ছোট, আমি সংক্ষেপে লিখছি। আমরা লিখি এটাকে ইডি। ইডি মানে কি? আচ্ছা, স্থিতিস্থাপকতার ইংরেজি কি? ইলাস্টিসিটি। ঠিক আছে, ইলাস্টিসিটি থেকে আমি ই পেয়েছি। ডি মানে তো ডিমান্ড, তোমরা জানো। তাহলে ডিমান্ড অফ ইলাস্টিসিটি, চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে আচ্ছা, এখন তাহলে আমাদের যদি আমরা কথায় লিখি তাহলে এটা লিখতে পারি যে উপরে হচ্ছে চাহিদার আপেক্ষিক পরিবর্তন। আচ্ছা, একটু কথায় লিখি, নাহলে তোমাদের জন্য হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তারপর আমি এটাকে মুছে আমি ইয়েতে চলে যাব, সাংখ্যিক মানে চলে যাব। পরিবর্তন ডিভাইডেড বাই দামের
আপেক্ষিক পরিবর্তন। দেখো এই যে সংজ্ঞাটা একটু আগে বললাম, কি বললাম, স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। তাহলে স্বাধীন চলক কোনটা? দাম। দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে, আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম, যার ফলে পরিবর্তন হয় সে সবসময় নিচে থাকবে। যদি তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হয় জাস্ট এভাবে মনে রাখবে যে যেটার ফলে পরিবর্তন হবে সেটা সবসময় নিচে থাকবে এবং যেটা পরিবর্তিত হবে সেটা উপরে থাকবে। এভাবেও তোমরা এটাকে মনে রাখতে পারো চাইলে। তাহলে আমার স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, তাহলে ফলে যেহেতু সেটা তার মানে নিচে থাকবে। তাহলে স্বাধীন চলক কোনটা? দাম। দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে কার পরিবর্তন হচ্ছে? অধীন চলকের পরিবর্তন হচ্ছে। তাহলে অধীন চলক কোনটা? চাহিদার আপেক্ষিক, চাহিদা, অধীন চলক এখানে চাহিদা, তাহলে চাহিদার আপেক্ষিক পরিবর্তন। দেখো বুঝতে পেরেছো কিনা এতটুকু পর্যন্ত? দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার আপেক্ষিক পরিবর্তন, এই দুইয়ের অনুপাত বা মাত্রা। এই যে অনুপাত দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে মাঝখানে একটা ডিভাইডেড বাই সাইন আছে, এই সাইন দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা অনুপাত বা মাত্রাকে প্রকাশ করছে। সিম্পল, একেবারেই সিম্পল একটা সূত্র। যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে আর তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, ইনশাল্লাহ তুমি সামনের দিকে যেতে পারবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আসো এটাকে একটু ভাঙাই। যেহেতু আমার বোর্ডটা ছোট আমাকে হয়তো মুছে একটু লিখতে হবে। আচ্ছা, এখন আসো চাহিদার আপেক্ষিক পরিবর্তন। এতক্ষণ পর্যন্ত এতটুকু পর্যন্ত বুঝেছো, কিন্তু আপেক্ষিক কথাটা নিয়ে তোমাদের মধ্যে এখনো কনফিউশন রয়ে গিয়েছে আমি জানি। তো এই আপেক্ষিক কথাটার ব্যাখ্যাটা এখন আমি দিব। আপেক্ষিক মানে হচ্ছে যে আমরা বিবেচনা করব, যে পরিবর্তনটা বিবেচনা করব সেই পরিবর্তনটা হচ্ছে কি, আচ্ছা একটা কথা একটু ক্লিয়ার করি আগে। পরিবর্তন আমরা কিভাবে মেজার করতে পারি? সবসময় খেয়াল করে দেখবে যে পরিবর্তন জিনিসটা যখনই তুমি যে কোনো জিনিসের পরিবর্তন তুমি যখন মেজার করতে যাবে, তার মানে হচ্ছে সেই জিনিসটার বা সেই অবস্থাটার একটা প্রাথমিক অবস্থা থাকবে এবং একটা পরিবর্তিত অবস্থা থাকবে। যে কোনো জিনিসের পরিবর্তন তুমি তখনই কাউন্ট করতে পারবে যখন কোনো একটা সিচুয়েশনের, মানে প্রথমে একটা সিচুয়েশন থাকবে এবং পরবর্তীতে একটা সিচুয়েশন থাকবে। তাহলে তুমি কম্পেয়ার করতে পারবে যে এই এখনকার সিচুয়েশনটা আগের সিচুয়েশন থেকে বেটার নাকি ওয়ার্স। ক্লিয়ার? মানে যদি এরকম হয় যে ধরো কথার কথা যে তোমরা আমাকে আজকে দেখছো, এখন তোমরা আমার ফার্স্ট ক্লাসটা যারা দেখেছো আবার আজকের ক্লাসটা দেখছো, এখন তোমাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ কেউ কেউ হয়তো এটা বলতে পারে যে ম্যাডামের প্রথম ক্লাসটা ভালো ছিল, আজকের ক্লাসটা ভালো হচ্ছে না। অথবা কেউ কেউ এটা বলতে পারো যে ম্যাডামের প্রথম ক্লাসটা ভালো হয়নি কিন্তু আজকের ক্লাসটা ভালো হচ্ছে। এখন তুমি আজকে এটা কম্পেয়ার করবে কারা? যারা আমার প্রথম ক্লাসটা দেখেছে এবং আজকের ক্লাসটা দেখছে। এখন কিছু স্টুডেন্ট আছে যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছে। এখন যারা ফার্স্ট টাইম দেখছে তারা আমার ক্লাসটা যখন দেখলো, দেখার পরে তাদের পক্ষে কিন্তু এটা বোঝা সম্ভব না যে আসলে আমি বেটার ক্লাস নিচ্ছি নাকি ওয়ার্স ক্লাস নিচ্ছি। হ্যাঁ, কারণ তারা আমাকে তো আসলে আগে কখনো দেখেনি, সুতরাং আমি আসলে কিরকম ক্লাস নেই বা কি এই সম্পর্কে ওদের কোনো আইডিয়াই নেই, সুতরাং ওরা ওটা বুঝতে পারবে না। কিন্তু যারা দেখেছো তারা কিন্তু সহজেই বুঝতে পারবে যে আমার গত ক্লাসটা ভালো ছিল না আজকের ক্লাসটা ভালো। তার মানে কি একটা সিচুয়েশন যে আগের তুলনায় এখনের কি অবস্থা। সুতরাং পরিবর্তন কথাটা তখনই আসবে যে নিশ্চয়ই আগে কোনো একটা সিচুয়েশন ছিল এবং এখন বর্তমানে সিচুয়েশন আছে, তো ওইটার তুলনায় এটার কি অবস্থা সেটাই হচ্ছে পরিবর্তন। তাহলে এখন আমি যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন বলছি, এই পরিবর্তনটা বিবেচনা করার জন্য আমাকে কি করতে হবে? তার মানে আমার নিশ্চয়ই দুটো সিচুয়েশন আছে। একটা হচ্ছে ধরো আমি যদি চাহিদার কথা চিন্তা করি বা আচ্ছা ফার্স্ট দামের কথা চিন্তা করি, যদি আমি দামের কথা চিন্তা করি তাহলে নিশ্চয়ই প্রথমে একটা দাম আছে, পরবর্তীতে একটা দাম আছে, প্রাথমিক দাম এবং পরিবর্তিত দাম। তাহলে আমি দুটোর মধ্যে পরিবর্তন কি হলো, মানে প্রথমে দাম যদি 5 টাকা হয় পরে 10 টাকা হয় তাহলে আমি বলতে পারবো দাম বেড়েছে, বা প্রথমে দাম যদি 10 টাকা হয় পরে 5 টাকা হয় আমি বলতে পারবো দাম কমেছে। একটা কম্পেয়ার আমি করতে পারবো যদি আমি দুটো সিচুয়েশন পাই। তাহলে এই যে আপেক্ষিক পরিবর্তনটা বলছি এটা হচ্ছে কি প্রাথমিক দামের তুলনায় যে চেঞ্জটা হচ্ছে সেটাকেই দেখাচ্ছে এখানে আপেক্ষিক কথাটা দিয়ে, সেই জিনিসটাই বোঝানো হচ্ছে। তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা এটাকে ভাগ করে ফেলবো। প্রাথমিক দাম আর উপরে হবে দামের পরিবর্তন। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আপেক্ষিক কথাটার জন্য এই যে প্রাথমিক দাম কথাটা ব্যাপারটা আসলো।
মানে এই আপেক্ষিক পরিবর্তন, আপেক্ষিক বলতে কি বোঝাচ্ছে? আপেক্ষিক বলতে বোঝাচ্ছে যে প্রাথমিক দামের তুলনায় কিরকম পরিবর্তন হলো সেটা যাতে সে আইডেন্টিফাই করতে পারে। তাহলে দামের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দাম, একইভাবে উপরেও হবে কি হবে? প্রাথমিক চাহিদা উপরে হবে চাহিদার পরিবর্তন। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো কিনা। আমি আবারও বলছি, আমরা প্রথমে কি করেছি? ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই দামের আপেক্ষিক পরিবর্তন, আমার প্রথম যেই সূত্রটা। তারপর এটাকে এখন আমি ভাঙালাম কি দিয়ে? যেহেতু আপেক্ষিক কথাটা আছে, আপেক্ষিক মানে কি বোঝাচ্ছে? আপেক্ষিক মানে বোঝাচ্ছে যে প্রাথমিক দামের উপর নির্ভর করে এটার পরিবর্তনটা কিরকম সেই জিনিসটা। তাহলে আমার চাহিদার আপেক্ষিক পরিবর্তন, এটাকে আমি ভাঙালে পাই চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা, মানে প্রাথমিক চাহিদার তুলনায় কি পরিমাণ চাহিদার পরিবর্তন হচ্ছে সেটা আমি বের করব। ঠিক একইভাবে দামের আপেক্ষিক পরিবর্তনের ক্ষেত্রে দামের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দাম, মানে প্রাথমিক দামের তুলনায় দামের পরিবর্তনটা কিরকম হচ্ছে সেটা আমি বের করব। ঠিক আছে? এখন আমাকে একটু বোর্ডটা মুছতে হবে উপর দিকে, না হলে আসলে আমার যেহেতু বোর্ডটা ছোট, না হলে আমি একসাথেই তোমাদেরকে দেখাতে পারতাম, দেখালে তোমাদের জন্য সুবিধা হতো, কিন্তু কিছু করার নাই আসলে। তাহলে এখন যেটা হলো যে এই জিনিসটাকে আমি এখন একটু ইয়েতে যাব, মানে PQ দিয়ে একটু সূচিত করব। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আরেকটু কাজ করতে পারি আমি এখানে, সেটা হচ্ছে এই যে পরিবর্তনটা আমরা, এটা কয়জন জানো আমি জানি না, এই যে ডেল কিউ, ডেল পি, এটা হচ্ছে P1, সরি এটা P1 না, এটা হবে Q1, এটা হবে P1। প্রত্যেকটাকে আমি সংখ্যা সরি এটাকে কি বলে, লেটার দিয়ে আমি আইডেন্টিফাই করলাম। ঠিক আছে? লেটার দিয়ে আইডেন্টিফাই করলাম। চাহিদার পরিবর্তন ডেল কিউ, এই ডেল সাইনটার সাথে যে ত্রিভুজ, একটা ত্রিভুজ এঁকেছি আমি, দেখো ছোট্ট একটা ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজটা দিয়ে কি বোঝায়? পরিবর্তন। এটা তোমরা কেউ হয়তো জানো, কেউ হয়তো জানো না। হ্যাঁ, যারা জানো তাদের ভালো কথা, যারা জানো না তাদেরকে আমি জানিয়ে রাখছি, এই যে ত্রিভুজ, ছোট্ট একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা দিয়ে পরিবর্তন বোঝায়। তাহলে এই ডেল কিউ মানে, কিউ মানে চাহিদা আমরা জানি, তাহলে চাহিদার পরিবর্তনকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি? ডেল কিউ ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা দিলাম Q1। আমরা যদি প্রথম চাহিদাটাকে Q1 ধরি আর পরবর্তী চাহিদাকে Q2 ধরি, যেহেতু সিচুয়েশন ভেদে, তো সেই হিসেবে আমি প্রথম প্রাথমিক চাহিদাটাকে Q1 ধরলাম। ঠিক একইভাবে দামের পরিবর্তনকে আমি ডেল পি ধরলাম আর প্রাথমিক দামকে আমি ধরলাম P1। তাহলে এই কথাটাকে আমি যদি এখন লিখতে যাই তাহলে কি হবে দেখো, ডেল কিউ বাই Q1 ডেল পি বাই P1। আমি আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে আমি এখন এটা মুছে ফেলছি। এতটুকু পর্যন্ত বোঝা গেল। এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আসলে আর বোঝাবুঝির কিছু নাই, বাকিটা তোমরা এমনিই বুঝতে পারবে। এটা জাস্ট ম্যাথমেটিক্স। তোমরা সবাই এসএসসি পাস করে এসছো, তোমরা ম্যাথমেটিক্স সবাই খুবই ভালো পারো আমি জানি। এটা হলো, বাকিটা হচ্ছে ম্যাথমেটিক্স। ডেল কিউ বাই Q1। আচ্ছা, আরেকটা স্টেপ করি, তারপরও ভাগ, এই জিনিসটা দিয়ে আমরা ভাগ বুঝাই, এটা তোমরা জানো। ডেল পি বাই P1, এটা আমরা চাইলে এভাবে লিখতে পারি। এই যে ডিভাইডেড বাই সাইনটা, এটার বদলে আমি ভাগ কথাটা লিখতে পারি। এটা সিম্পল ম্যাথমেটিক্স, এখানে আমার বোঝানোর কিছু নাই, এখানে ইকোনমিক্সের সাথে কোনো রিলেশন নাই। এটা যদি কেউ না বুঝো, এটার জন্য তোমাকে ম্যাথমেটিক্সের কাছে যেতে হবে, মানে ম্যাথমেটিক্সের টিচারের কাছে যেতে হবে, বা আবার এসএসসির অঙ্কগুলো একটু করতে হবে। আচ্ছা, তাহলে আমি আবার তাহলে আচ্ছা আরেকটা লাইন লিখতে পারবো মনে হয়, সেটা একটু লিখে দিই। তাহলে এটাকে আমি কি করব, ডেল কিউ বাই Q1 গুণ, যখন আমরা ভাগটাকে গুণ সাইনে নিয়ে আসি তখন এই জিনিসটা উল্টে যায়, এটাও তোমরা আশা করি জানো। P1 উপরে উঠে গেছে, দেখো ডেল পি নিচে নেমে আসছে। এবার একটু বুঝতে হচ্ছে। ঠিক আছে? তাহলে কি লিখবো, ডেল কিউ, এখন কিছুই করব না, জাস্ট এটাকে একটু গোছাবো।
ইন্টু P1/Q1। দেখো কিছুই করিনি, ভাগটাকে গুণ করেছি, গুণ করার ফলে কি হলো, এটা একটু উল্টে গেল। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের একটা রুলস, গুণ করার ফলে উল্টে যাবে। তো উল্টে যাওয়ার পর আমি কি করলাম, জাস্ট জিনিসটাকে একটু সাজালাম, ডেল কিউ বাই ডেল পি, ডেল পিটাকে এই পাশে নিয়ে এসেছি, কিউ1টাকে ওই পাশে নিয়ে গেছে, তাহলে P1/Q1। এখন এই জিনিসটাই হচ্ছে, এটা আমি মুছে ফেলি এবার, এটাই হচ্ছে আমার ইলাস্টিসিটি অফ ডিমান্ডের সূত্র। এই সূত্রটা যদি তুমি জানো তাহলে তুমি যে কোনো অঙ্ক বা যে কোনো মানে এই ধরনের তোমাকে যেই অঙ্কই দেখ না কেন তুমি এটা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবে ইনশাআল্লাহ, আমি আশা করছি। খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে জাস্ট জিনিসটা একটু বুঝিয়ে দিই, তারপরে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করে দিব, কারণ এটা একটু জটিল জিনিস। আমার মনে হয় তোমাদের অবশ্যই জটিলও না, যদি বুঝতে পারো তো ভালো, আর যদি কারো কাছে একটু জটিল মনে হয়, এই জন্য আমি আজকাল অন্য কোনো টপিক্সে যাব না। জাস্ট একটা উদাহরণ দিই, ধরো কোনো একটা দ্রব্যের দাম, আমি এখানে আছে একটুগুলো লিখি, তাহলে এখানে বসাই দিলে তোমরা সুন্দর, ধরো P1, P2, Q1, Q2। ধরো কোনো একটা দ্রব্যের দাম মানে একক প্রতি দাম 10 টাকা, এবং যখন 10 টাকা দাম তখন এর চাহিদা হচ্ছে 100 একক। কোনো একটা দ্রব্যের দাম যখন 10 টাকা তখন তার চাহিদা হচ্ছে 100 একক, মানে দাম যখন P1 10 টাকা, চাহিদা তখন Q1 100 একক। এখন কোনো কারণে দাম পরিবর্তিত হলো, দাম পরিবর্তিত হয়ে কি হলো, দামটা কমে গেল, 10 টাকা থেকে হলো 9 টাকা, 10 টাকা থেকে কত হলো, 9 টাকা। তাহলে চাহিদা কি হবে, বাড়বে না কমবে? বাড়বে, অবশ্যই বাড়বে। আমি জানি এর মধ্যে অনেকে আমাকে উত্তর দিয়ে ফেলেছো, যদিও আমার কান পর্যন্ত আসেনি। এখন তাহলে দাম চাহিদা কি হবে, বাড়বে। এই যে 10 টাকা থেকে 9 টাকা হলে দামটা কমলো, চাহিদা 100 টাকা থেকে বেড়ে হয়ে গেলে 110 একক। এখন এই জিনিসটা যখন আমরা পেয়ে গিয়েছি, চারটে ইনফরমেশন, তার উপর ডিপেন্ড করে আমি কিন্তু এখন ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করে ফেলতে পারবো। খুবই সহজ, খুবই সহজ। দেখো ডেল পি কি বলেছিলাম, চেঞ্জ। চেঞ্জ কি, চেঞ্জ মানে হচ্ছে একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশন বিয়োগ দিলে আমি চেঞ্জটা পেয়ে যাব। দ্যাট মিন্স Q2 মাইনাস Q1, P2 মাইনাস P1 ইন্টু P1, এটা যা ছিল তাই আছে, সমান সমান Q2 মাইনাস Q1 110 বিয়োগ 100, P2 মাইনাস P1 9 বিয়োগ 10, সরি P1 এটাতে মানটা বসিয়ে দিই, মান হচ্ছে কত, P1 হচ্ছে 10 আর ইয়ে হচ্ছে P2 হচ্ছে 9, সরি আবার ভুল করলাম, খালি ভুল করছি, 10 আর Q1 কত, Q1 হচ্ছে 100। তাহলে এখন উপরে কি পেলাম 10, নিচে কি পেলাম 9 মাইনাস 10, নিচে পেলাম কিন্তু -1 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, তাহলে সমান সমান -1। ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত, -1। এখন এই যে মাইনাস সাইনটা আসলো, মাইনাসটাকে কি করব, মাইনাস কি কোনো মান হয়, হয় না। একটা জিনিস খেয়াল রাখবা যে যেহেতু চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে দাম এবং চাহিদার একটা নেগেটিভ রিলেশন আছে, সেই কারণে তুমি পৃথিবীর যে প্রান্তে বসে, যেখানে বসে, যে সময় বসে তুমি ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করো না কেন, সব সময় এটার মান নেগেটিভ আসবে, যেহেতু এটার সম্পর্কটা নেগেটিভ। ঠিক আছে, তো নেগেটিভ হওয়ার কারণে এই মানটা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার পরম মান বিবেচনা করব। পরম মান মানে কি, মানে হচ্ছে আমরা এই যে মাইনাস চিহ্ন এটাকে আমরা কাউন্ট করব না, মানে আমি বলবো ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত, এই ক্ষেত্রে ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে 1, এটা পরম মান বিবেচনা। আমরা পরম মান এরকম একটা সাইন দিয়ে দেখাই, তোমরা জানো কি না সেটাও আমি আসলে জানি না, বারে বারে তোমাদেরকে এই কথাটা বলতে হচ্ছে, যে তোমরা জানো কিনা আমি জানি না, জানলে তো খুবই ভালো কথা, যদি না জেনে থাকো তাহলে আজকে একটু জেনে রাখো। এই যে সাইনটা দিয়ে পরম মান বিবেচনা করা হয়, যাই হোক তুমি সাইন দাও না দাও কোনো সমস্যা নাই, কিন্তু তাহলে আমি এক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে আমি ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মান আমি -1 বলবো না, আমি বলবো 1। ঠিক আছে, তো এইরকম করে এখন তোমাকে যে অঙ্কই দেওয়া হোক না কেন,
মানে যেই ইনফরমেশনই দেওয়া হোক না কেন, যদি তোমার এরকম 4টা সিচুয়েশন তুমি পাও, তাহলে কিন্তু তুমি ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা খুব সহজেই বের করে ফেলতে পারবে। তো এই হচ্ছে আজকের মতো আমার ক্লাস। আশা করি তোমরা চাহিদা স্থিতিস্থাপকতাটা ভালো মতো বুঝতে পারবে। একটু বইটা পড়বে, বইটা পড়লে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি আমি। হ্যাঁ, তো ঠিক আছে, আমি নেক্সট দিন ইনশাল্লাহ আরেকটা টপিকস নিয়ে তোমাদের সাথে, আরো এই স্থিতিস্থাপকতার উপর আরো 2-1টা টপিকস আছে, সেগুলো নিয়ে আমি হয়তো তোমাদের সাথে নেক্সট দিনে ইনশাল্লাহ কথা বলবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আজকে আল্লাহ হাফিজ।